আচ্ছা দেখো, আজকে আমরা আলোচনা করব জলের ব্যতিক্রমী প্রসার। তোমরা জানো যে সমস্ত পদার্থের ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায় যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তার আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু একটু অন্যরকম। মাথায় রাখবে, জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C পর্যন্ত জলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘনত্ব বাড়তে থাকে ও পরবর্তীতে ঘনত্ব হ্রাস পায়। আবার 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন হ্রাস পায় ও পরবর্তীতে জলের আয়তন বাড়তে থাকে। তাহলে এই ঘটনাটাকে আমরা দেখছি কি জলের ব্যতিক্রমী প্রসারণ। যে জলের ক্ষেত্রে অন্যান্য তরলের ক্ষেত্রে কি হয়, যে উষ্ণতা বাড়ে আয়তন বাড়তে থাকে, উষ্ণতা বাড়ে ঘনত্ব কমতে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে দেখছি কি 0 থেকে 4° পর্যন্ত ঘনত্ব বাড়ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে, আর তারপরে উষ্ণতা যখন বাড়ছে তখন আবার ঘনত্ব কমে যাচ্ছে। আর আয়তনের ক্ষেত্রে ঠিক উল্টো, যে 0 থেকে 4° পর্যন্ত আয়তন হ্রাস পাচ্ছে এবং 4°C পরে দেখা যাচ্ছে আয়তন বাড়তে থাকে। তাহলে এটাকে যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, এক ধারে নিলাম ঘনত্ব আর এক ধারে নিলাম উষ্ণতা। তাহলে আমরা দেখতে পাই 0° থেকে 4°C পর্যন্ত ঘনত্ব বাড়ার পরে কমতে শুরু করে। ধরো এইটা আমার 0°C উষ্ণতা, আর এই যে পিকটা দেখছো, এই পিকটা হচ্ছে 4°C উষ্ণতা। তাহলে যত উষ্ণতা বাড়ছে তত দেখো ঘনত্বকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, আর 4°র পরে যখন উষ্ণতা বাড়ছে তখন দেখো ঘনত্ব আবার নিচের দিকে চলে যাচ্ছে। বা এটাকে যদি আমরা আয়তন এবং উষ্ণতার সাপেক্ষে অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা আবার উল্টো প্রকৃতির হবে, এরকম। তাহলে এইটা হচ্ছে 0°C আর এই উষ্ণতাটা হচ্ছে 4°C। তাহলে 4°C পর্যন্ত কি হচ্ছে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দেখো আয়তনটা হ্রাস পাচ্ছে, আর 4°C পরে পুনরায় আয়তন বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটা শুধুমাত্র জল এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তার জন্য এটাকে আমরা বলছি ব্যতিক্রমী প্রসারণ। এই ব্যতিক্রমী প্রসারণে কিন্তু একটা তাৎপর্য আছে, ভীষণ গুরুত্ব আছে, প্রাকৃতিক গুরুত্ব। দেখো, এই যে আমাদের শীতপ্রধান দেশ, মরু প্রদেশ যেগুলো, এই মরু বলছি মেরু প্রদেশ যেগুলো, সেখানে কি হয়, সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। বা অনেক দেশ আছে যেগুলো গ্রীষ্মকালে হিমাঙ্কের উপরে থাকে, আবার শীত পড়ে গেলেই হিমাঙ্কের নিচে নেমে যায়। তাহলে সেখানে জলের উষ্ণতাও কি হয়, 0°C নিচে চলে যায়, যার ফলে দেখা যায় কি সেখানকার নদী, সমুদ্র, বিভিন্ন রকমের যে পুকুর, হ্যাঁ, দিঘি, লেক যেগুলো থাকে, সবই কি হয়, ঠান্ডায় জল জমে বরফ হয়ে যায়।
তাহলে এবার ভাবো, জল যদি জমে বরফ হয়ে যায়, তাহলে জলচর প্রাণীগুলো কীভাবে থাকে, জলে মাছ কীভাবে থাকে, ওখানে কি তাহলে মাছ নাই? একটা সিজনে শীতকালে কি সব মাছ মরে যায়? তা কিন্তু নয়, মাছ সবসময়তেই থাকে। তাহলে কিভাবে থাকে তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা টিভিতে দেখে থাকবে বিভিন্ন ডিসকভারি বা এই জাতীয় চ্যানেলগুলোতে, যে ওই অঞ্চলের বরফগুলোকে যদি খোঁড়া হয়, সমুদ্রের নদীর ওপরের বরফকে খোঁড়া হলে তলায় দেখা যায় পরিষ্কার জল আছে, সেখানে দিব্যি মাছ, তারপরে সিল, এরকম যে জলচর প্রাণীগুলো থাকে তারা স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়। তাহলে কীভাবে হয় বোঝার চেষ্টা করো। তাহলে শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে কি করে? বেঁচে থাকে কি করে? ধরে নাও এটা হচ্ছে আমার একটা জলাশয়, এটা একটা জলাশয়। তাহলে এই ওপরের স্তরে জল আছে, এরকমভাবে বিভিন্ন লেয়ার অনেকগুলো স্তরে এরকমভাবে জল অবস্থান করছে, জল আছে। এখন শীতপ্রধান দেশে যখন উষ্ণতা হিমাঙ্কের ওপরে থাকে তখন কি হয়, জলের উষ্ণতাও হিমাঙ্কের ওপরে থাকে। এবার দেখো উষ্ণতা কী হবে, আস্তে 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 কমবে। কোনো দিন ধরো 10 ডিগ্রি, কোনো দিন 9 ডিগ্রি, কোনো দিন 8 ডিগ্রি, কোনো দিন 7 ডিগ্রি, 6 ডিগ্রি, 5 ডিগ্রি, 4 ডিগ্রি। এই যে 4 ডিগ্রিতে যেই পৌঁছলো, তাহলে যেদিনকে পরিবেশের উষ্ণতা 4 ডিগ্রি হবে সেদিনকে জলের এই ওপরের স্তরের জলের উষ্ণতাও কী হবে, 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে এই ওপরের স্তরের জলের ঘনত্ব হয়ে যাবে সর্বাধিক, কারণ 4 ডিগ্রিতে জলের ঘনত্ব সব থেকে বেশি হবে। তাহলে ঘনত্ব বেশি হলে জল ভারী হবে, আর যেই জল ভারী হবে তাহলে এই ওপরের 4 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার জল একেবারে জলাশয়ের নিচের স্তরে এসে অবস্থান করবে। তাহলে নিচে 4 ডিগ্রি সেলসিয়াসের জল চলে আসবে। এবার পরের দিন উষ্ণতা আরেকটু হ্রাস পেল, 3 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের ঘনত্ব কিন্তু 4 ডিগ্রির থেকে কম। লক্ষ্য করে দেখো, 4 ডিগ্রির থেকে কম। তাহলে 4 ডিগ্রির থেকে কম হলে কি হবে, সেই জলটা 3 ডিগ্রি সেলসিয়াস পরের দিনের জল, সে কিন্তু আর ওই নিচের একেবারে নিচের স্তরে যেতে পারছে না, কারণ নিচের স্তরে আরও ভারী জল যেটা বেশি ঘনত্ব সেটা অলরেডি প্রবেশ করে বসে আছে। তাহলে 3 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার জলটা এই স্তরে থাকবে। পরের দিন যখন উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন কী হবে, এই ওপরের স্তরের জল এসে 2 ডিগ্রির জলের ঘনত্ব 3 ডিগ্রির থেকে কম। আস্তে আস্তে কী হয়েছিল, ঘনত্ব বেড়েছিল, 0 থেকে 4 পর্যন্ত বেড়েছিল। তাহলে 4-এ ম্যাক্সিমাম, 3-এ তার থেকে কম, 2-এ তার থেকে কম, 1-এ তার থেকে কম, 0-তে সব থেকে কম। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জলের ঘনত্ব যেহেতু কম, তাহলে 2টা উপরে থাকবে। এরপরে যখন উষ্ণতা আবার 1 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন এই 1 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতার জল এই স্তরে থাকবে। এই করতে করতে পরিবেশের উষ্ণতা যেদিনকে 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল, ওপরের স্তরের জল জমে বরফ হয়ে গেল। ওপরের স্তরের জল জমে বরফ হয়ে গেল। তাহলে দেখো ওপরের স্তরটা জল জমে বরফ হচ্ছে, কিন্তু নিচের স্তরে কি আছে, জল থেকে যাচ্ছে। তাহলে সেই জলের মধ্যেই জলচর প্রাণীরা স্বচ্ছন্দে বেঁচে থাকছে। যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের ঘনত্ব সব থেকে বেশি হতো, তাহলে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল নিচে চলে আসতো, দিয়ে নিচ থেকে সব জমে যেত। তাহলে নিচ থেকে যদি সব জমে যেত, তাহলে কী হতো, সমস্ত জলচর প্রাণী মারা যেত আস্তে আস্তে। কিন্তু প্রাকৃতিক খেলা দেখো, প্রকৃতির খেলা, জলচর প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এরকমভাবেই প্রকৃতি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছে, যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলটাই ভারী সব থেকে, সেটা নিচে চলে আসছে। এই করতে করতে ওপরের স্তরের জলের উষ্ণতা 0 ডিগ্রিতে পৌঁছলেও সেই জল কিন্তু হালকা অবস্থায় থাকছে, সেজন্য জলটা উপরে বরফ হয়ে যাচ্ছে। এবং মাথায় রাখবে, বরফ হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। তাহলে বরফ যেহেতু তাপের কুপরিবাহী, তার জন্য
বাতাসের উষ্ণতা এবার 0 থেকে যতই কমুক না কেন, সেই শীতল বাতাস, সেই ঠান্ডাটা নদীর বা সমুদ্রের তলদেশ পর্যন্ত আর পৌঁছতে পারে না। হ্যাঁ, একটু পৌঁছোই, একটু হয়তো এই স্তরটা একটু মোটা হয়ে যাবে ঠান্ডা বেশি পড়লে, কিন্তু তাই বলে এরকম নয় যে একেবারে গোটাটাই জমে যাবে। সামান্য উপরের স্তরটা মোটা হয়ে যায়, হয়তো খুব 0 ডিগ্রি বা -1 ডিগ্রিতে থাকলে হয়তো 2 সেন্টিমিটার পুরু ছিল, সেটা হয়তো 1 ফুট পুরু হয়ে যেতে পারে, এরকম হয়, 1 ফুট 2 ফুট পুরু হয়ে যেতে পারে, খুব মোটা হয়ে যাবে। কিন্তু তাই বলে গোটা সমুদ্রের তল পর্যন্ত জমে যাবে সেই ঘটনা দেখতে পাওয়া যায় না। তাহলে বিষয়টা বুঝতে পারলে, তোমরা বইটা পড়বে ভালো করে, বইটা পড়লে ধারণাটা স্পষ্ট হবে। এবার আমরা এখান থেকে 2-1টা অঙ্ক করে নিই, লিনতাপ সংক্রান্ত অঙ্ক, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো আমি একটা অঙ্ক লিখছি, বলছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 3 গ্রাম বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন? আর মাথায় রাখবে, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে গলাতেই আমার 80 ক্যালোরি করে তাপ প্রয়োজন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফকে গলাতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। তাহলে এখন আমার কত গ্রাম বরফ আছে? 3 গ্রাম। তাহলে 3 গ্রাম বরফকে গলাতে কত লাগবে? 80 × 3, তার মানে 240 ক্যালোরি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ গললে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলই পাওয়া যাবে। তারপরে আরও তাপ দিলে তখন জলের উষ্ণতা বৃদ্ধি পাবে, কিন্তু তোমার এখানে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে গলিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে হবে, তার জন্য মাথায় রাখবে প্রয়োজনীয় তাপ হচ্ছে 240 ক্যালোরি। অতএব প্রয়োজনীয় তাপ 240 ক্যালোরি। নেক্সট দেখো আর একটা অঙ্ক লিখছি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 কিলোগ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপ প্রয়োজন? তাহলে দেখো, তোমরা এটা মনে রাখবে যে বাষ্পায়নের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বাষ্পায়নের লিন তাপ। তোমরা জানো অঙ্কে এরকম ডেটা অনেক সময় তার জন্য দেওয়া থাকে না, একটু মাথায় রাখবে। তো যাই হোক, তাহলে 1 কিলোগ্রাম জল মানে আমরা বলবো কি
1000 গ্রাম জল, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগবে। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োজন। তাহলে এখন 1000 গ্রাম জলকে আমি যদি বাষ্পে পরিণত করতে চাই, 1 কিলোগ্রাম মানে 1000, তাহলে কত তাপ লাগবে? 537 গুণিত 1000 বা 537,000 ক্যালোরি, 5,37,000 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। বুঝতে পারলাম? তাহলে এই জাতীয় অঙ্ক তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, আমরা আর একটা অঙ্ক করছি। সেটা বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফকে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? তুমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ নিয়েছো, ভাবো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তুমি 100 গ্রাম বরফ নিয়েছো। এই ধরো না, তোমার বরফের টুকরো 100 গ্রাম আছে, এর টেম্পারেচার দেখছো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই বরফটাকে সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। তাহলে কি করতে হবে? আগে তাপ দিব, তাপ দিলে কি বরফটা গলে যাবে, জল হবে। সেই জলকে আবার তাপ দেব, তাহলে জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। সেই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে পুনরায় তাপ দিব, তাহলে সেটা আস্তে 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 বাষ্পে পরিণত হবে। এইভাবে ভাবতে হবে, 3টে ধাপ আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম বরফ, সেটা প্রথমে গলবে। তাহলে 100 গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ গলাতে তাপ প্রয়োজন 100 × 80 বা 8000 ক্যালোরি। বরফ গলনের লিন তাপের মান তোমরা জানো, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম বরফ 1 গ্রাম জলে পরিণত হবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় থাকে, উষ্ণতা পরিবর্তন হবে না। তাহলে 8000 ক্যালোরি তাপ দিলে জলের উষ্ণতাটা 0 ডিগ্রি থাকবে, কিন্তু বরফটা জলে পরিণত হয়ে গেল। এটা প্রথম ধাপ। তাহলে তুমি এখানটায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এবার জল পেয়ে গেল, বরফ বলে। এবার একে তাপ দাও, তাপ দিতে 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 টেম্পারেচার বাড়িয়ে নিয়ে চলে যায় 100 ডিগ্রি সেলসিয়াসে। 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, তারপরে বাষ্পায়ন হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে যেতে প্রয়োজনীয় তাপ, তাহলে আমাদের ফর্মুলা কি? ms(T2 - T1)। m মানে হচ্ছে জলের ভর 100, s মানে হচ্ছে জলের আপেক্ষিক তাপ, সেটা তোমরা আগেই পড়েছো। আপেক্ষিক তাপের মান হচ্ছে 1, T
T2 মানে হচ্ছে অন্তিম উষ্ণতা, সেটা হচ্ছে 100 ডিগ্রি। আর T1 মানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা, সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 100 × 1 × 100 - 0, তাহলে আসছে 100 × 100 বা একের পরে 4টে 0 ক্যালোরি। 10,000 ক্যালোরি তাপ এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে জলটাকে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য। এবার এই 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে তুমি যদি বাষ্পে পরিণত করতে চাও সম্পূর্ণ, অর্থাৎ সমস্ত জল বাষ্পে পরিণত হবে, তাহলে কত তাপ লাগবে? তোমরা জানো যে জলের বাষ্পায়নের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 1 গ্রাম জলকে যদি 537 ক্যালোরি তাপ সরবরাহ করা হয় তাহলে সেটা সম্পূর্ণ বাষ্পে পরিণত হবে। তাহলে 100 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ তাহলে কত? 100 × 537। 100 গ্রাম জল আর প্রত্যেক গ্রামের জন্য 537 ক্যালোরি করে তাপ, তাহলে 100 × 537 বা 53700 ক্যালোরি। 53700 ক্যালোরি। তাহলে আমার এই 3টে ধাপে কত তাপ লাগলো সেটা হিসাব করতে হবে। তাহলে প্রয়োজনীয় মোট তাপ সেটা হবে 8000 + 10,000 + 53,700। অতএব প্রয়োজনীয় মোট তাপ 8000 + 10,000 + 53,700 ক্যালোরি। তাহলে কত আসছে দেখো, 007 8 আর 3 11 হাতে থাকলো 1 5 আর 6 আর 7 71,700 ক্যালোরি তাপ তোমাকে সরবরাহ করতে হবে, তবে গায়ে প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই জাতীয় অঙ্কগুলো। আচ্ছা, পরবর্তীতে দেখো আর একটা অঙ্ক আমরা নিই। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম বরফকে 1200 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে? বরফ গলানোর লিন তাপ তুমি জানো। আশি ক্যালোরি পার গ্রাম। তাহলে 20 গ্রাম বরফকে যদি সম্পূর্ণ গলাতে চাই তাহলে কত তাপ সরবরাহ করতে হবে? 20 × 80 1600 ক্যালোরি তাপ যদি দিই, রাফে করে নিলাম, এটা অঙ্কের মধ্যে দরকার নাই। 1600 ক্যালোরি যদি তাপ দিই তাহলে আমার সম্পূর্ণ বরফ গলে জলে পরিণত হবে। কিন্তু আমি তো 1600 ক্যালোরি দিইনি, তার থেকে কম দিয়েছি 1200 ক্যালোরি। তাহলে এই তাপটাই কি পরিবর্তন হবে? তাহলে মাথায় রাখবে 80 ক্যালোরি
তাপ দিলে 1 গ্রাম বরফ জলে পরিণত হয়। তাহলে 1200 ক্যালোরি তাপ দিলে 1/80 ইন্টু 1200, তাহলে মানে 15 গ্রাম আমরা বরফ দেখব কি জলে পরিণত হবে। কিন্তু আমি কত গ্রাম নিয়েছি? 20 গ্রাম। তাহলে কিছুটা বরফ তোমার অবশিষ্ট থেকে যাবে। তাহলে মাথায় রাখবে 15 গ্রাম বরফ বলে জলে পরিণত হবে ও 20 - 15 সমান 5 গ্রাম বরফ অবশিষ্ট থাকবে। তাহলে 20 গ্রাম বরফের মধ্যে 15 গ্রাম জলে পরিণত হবে আর 5 গ্রাম বরফ হিসাবেই থেকে যাবে। যাই হোক, এই আলোচনাটা একটু দেখে রেখো। তোমাদের তাপের চ্যাপ্টার তাহলে শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব।